হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট এখনো পর্যন্ত অনিশ্চিত 26,000 চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ। সোমবার সুপ্রিম শুনানি শেষ হলেও স্থগিত থাকলো রায়দান। রাজ্যে শিক্ষক নিয়োগের দেদার দুর্নীতি দেখে স্তম্ভিত প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। এখন কি করবেন সেই চাকরিজীবীরা? গতবার অর্থাৎ 27 জানুয়ারি যে শুনানি হয়েছিল সেই শুনানির সময় বিচারপতি বলেছিলেন যে আজকেই এই মামলার নিষ্পত্তি অন্তত তিনি চাইছেন। স্বপ্ন দেখেছিলেন শিক্ষক হওয়ার, ক্লাসরুমে যাওয়ার বদলে এখন কোর্ট ঘরে চক্কর কাটতে কাটতে জুতোর শুকতলা খুইয়ে ফেলেছেন এসএসসির 26,000 চাকরি প্রার্থী। সোমবার ছিল সুপ্রিম কোর্টের শুনানি। আশায় বুক বেঁধেছিলেন বৈধ চাকরি প্রার্থীরা। সেগ্রিগেশন হবে এবং সিবিআই যে তথ্যটা দিয়েছে, এসএসসিও বলেছে যে আমরা যে যাদেরকে অযোগ্য হিসেবে ধরে নিচ্ছি এবং সিবিআইয়ের যে লিস্ট যাদের নামে অভিযোগ আছে সেই লিস্টের তথ্য এসএসসি মেনে নেবে। তো সেই বেশি এই দুটো তথ্যকে মিলিয়েই সেগ্রিগেশন হবে। যে ওএমআর পাওয়া গেছে হার্ড ডিস্কে নাইসার কাছ থেকে এবং ডেটা স্ক্যানটেকের কাছ থেকে, দুটো ওএমআরের হ্যাশ ভ্যালু মিলে গেছে এবং ওই ওএমআরের ডেটাগুলো অথেন্টিক। সোমবার দুপুর 2টায় শীর্ষ আদালতের প্রধান বিচারপতি খান্নার এজলাসে শুনানি শুরু হয়। প্রায় 2 ঘন্টা ধরে চলে শুনানি। পঙ্কজ বনসালের থেকে উদ্ধার ওএমআর শিট নিয়ে সন্দেহ প্রকাশ প্রধান বিচারপতির। বিতর্কিত নিয়োগ থেকে কিভাবে বাঁচবেন যোগ্যরা? প্যানেল বাতিলের পক্ষে সওয়াল সিবিআই এর। দুর্নীতির বহর দেখে তাজ্জব খোদ প্রধান বিচারপতিও। আসল তথ্য জানা কার্যত অসম্ভব, মানতে বাধ্য হয়েছে শীর্ষ আদালতও। সোমবার শুনানি শেষে রায়দান স্থগিত রাখেন প্রধান বিচারপতি। তথ্যের গড়মিলের অভিযোগে সোচ্চার আইনজীবীরা। এই বহুস্তরীয় প্রাতিষ্ঠানিক দুর্নীতি যদি সেগ্রিগেশন সম্ভব না হয় তাহলে গোটা প্যানেল সেটা ক্যান্সেল হয়, এটাই নিয়োগের আইন। গোটা বিষয়ে রাজ্য সরকারকে আক্রমণ বিজেপির। পর্ষদ যেভাবে যোগ্য এবং অযোগ্যদের তালিকার সেগ্রিগেশন করেনি, তার ফলে যে পরিস্থিতি তৈরি হয়েছে তার জন্য সম্পূর্ণরূপে দায়ী হচ্ছে রাজ্যের সরকার। রোদ ঝড় জল উপেক্ষা করে অবস্থান চালিয়ে যাচ্ছেন বঞ্চিত চাকরি প্রার্থীরা। ন্যায্যভাবে পাওয়া চাকরি ফেরানোর লড়াইয়ে শেষ সম্বল ছিল শীর্ষ আদালতের রায়। কিন্তু শুনানি শেষেও দুধ জল আলাদাই করতে পারল না সুপ্রিম কোর্ট। এবার কি করবেন 26,000 চাকরি প্রার্থীরা? রিপাবলিক বাংলা। জিটিএ নিয়োগ দুর্নীতিতে সিআইডির রিপোর্টে অসন্তোষ প্রকাশ করছে হাইকোর্ট। বড় খবর এই মুহূর্তে হচ্ছে ব্রেকিং সেগমেন্টের দ্বিতীয় ব্রেকিং। আমাদের নজর রাখতে হচ্ছে জিটিএতে যে নিয়োগ দুর্নীতি হয়েছিল সেই নিয়োগ দুর্নীতি তদন্ত করছিল সিআইডি। সেই সিআইডির রিপোর্টে অসন্তোষ প্রকাশ করছে হাইকোর্ট। আরো বিস্তারিত জানবো হাইকোর্ট থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা। এই মুহূর্তে কি তথ্য উঠে আসছে প্রিয়াঙ্কা? একেবারে দেখো শুনতে ইতিমধ্যে যা উঠে আসছে জিটিএ যে নিয়োগ দুর্নীতি, সেই নিয়োগ দুর্নীতিতে যে সিআইডির রিপোর্ট, সেই সিআইডির রিপোর্ট দেখে অসন্তোষ প্রকাশ করেছে কলকাতা হাইকোর্ট। অসন্তোষ প্রকাশ করেছেন বিচারপতি বিশ্বজিৎ বসু। তার স্পষ্ট প্রশ্ন, রাজ্য চাইলে যাদের নামে অভিযোগ তাদেরকে ক্লিন চিট দিতেই পারে এবং পাশাপাশি যাদের নামে এফআইআর হয়েছে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে রাজ্য, এমনটাই সিআইডি, এমনটাই প্রশ্ন তোলা হয়েছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে। কাদের নামে এফআইআর হয়েছিল? ইতিমধ্যে যাদের নাম ছিল তাদের মধ্যে ছিলেন পার্থ চট্টোপাধ্যায়, তৃণাঙ্কুর ভট্টাচার্য, পাশাপাশি বিনয় তামাং। এদের বিরুদ্ধে কি অভিযোগ ব্যবস্থা নেওয়া হয়েছে এই নিয়ে প্রশ্ন তুলেছে কলকাতা হাইকোর্ট। শুধুমাত্র তাই নয়, যে উড়ো চিঠি এই মামলাতে এসেছিল সেই উড়ো চিঠিকে ডেঞ্জারাস, সেই বেনামি চিঠিকে ডেঞ্জারাস বলে আখ্যা দিয়েছে কলকাতা হাইকোর্ট এবং এই বেনামি চিঠি যথেষ্ট ডেঞ্জারাস হয় এমনটাই মন্তব্য করেছেন বিচারপতি বিশ্বজিৎ বসু। এই প্রসঙ্গত বলে রাখা প্রয়োজন, এই মামলা এর আগে কলকাতা হাইকোর্টে ছিল এবং কলকাতা হাইকোর্টের তরফ থেকে যখন নির্দেশ দেওয়া হয়েছিল মামলার এই তদন্ত অনুসন্ধান করবে সিবিআই এবং সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্য গিয়েছিল সুপ্রিম কোর্টে এবং সুপ্রিম কোর্ট সেই মামলা ফেরত পাঠায় কলকাতা হাইকোর্টে। সিআইডিকেই তদন্ত ভার দেওয়া হয় এবং সিআইডির তদন্তই বহাল রাখা হয় সুপ্রিম কোর্টের তরফ থেকে। সেই মামলা এই মুহূর্তে বিচারাধীন রয়েছে বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে এবং সেক্ষেত্রেই আজ মামলার শুনানি চলাকালীন বেশ কিছু বিষয় উঠে এসেছে। এই মামলার পরবর্তী শুনানি রয়েছে আগামী সোমবার অর্থাৎ 17 ফেব্রুয়ারি। সেদিন এই মামলার শুনানিতে কি উঠে আসে সেদিকে অবশ্যই নজর রাখতে হবে। সন্তু।
মমতা বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য করছেন অত্যন্ত তাৎপর্যপূর্ণ মন্তব্য করছেন। ইন্ডি জোটে বড় ফাটল, চড়া হচ্ছে ইন্ডি জোট শরিকদের মধ্যে ফাটল দিল্লিতে। আপের হারের পর ফের বেসুরো মমতা বন্দ্যোপাধ্যায়। একলা চলো নীতি মমতা বন্দ্যোপাধ্যায়ের, আমাদের কাউকে দরকার নেই বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা একাই যথেষ্ট বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কংগ্রেসকেও দুষলেন বাংলার মুখ্যমন্ত্রী। হরিয়ানায় আপকে সমর্থন করতে পারত কংগ্রেস, সমর্থন করলে এই ফলাফল হতো না মন্তব্য করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই বিষয় নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি ঠিক কি বলছেন শুনবো। আপনি এবং আপনাদের মতন কয়েকজন আছেন যারা মানে এই যে আমাদের ভারতবর্ষ বিরোধী দলনেত্রী একজনই হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা বারবার এটা বলে আসছেন মমতা মমতা মমতা, এই মমতাইটাই কেন, অন্য কিছু নয় কেন? মানে আপনার দলনেত্রী বলে না কোনো কিছু বাধ্যবাধকতা আছে বলে না? এটা তো আমি প্রথম বলেছিলাম, তারপর তো আমার কথা অনুযায়ী শুনে তারপর তো লালু প্রসাদ বলেছে, ফারুক আবদুল্লাহ বলেছে, বিভিন্ন রাজ্যের যারা নেতা আছে তারা সবাই বলেছে। ভারতবর্ষের রাজনীতিতে যদি এখন এই ইন্ডিয়ার ফ্রন্ট যেটা হয়েছে সেই ফ্রন্টটাকে যদি নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায় দেয় তাহলে খুব কার্যকরী হবে। কারণ বিজেপির বিরুদ্ধে লড়াই করার মতো মুখ যেটা দরকার, নরেন্দ্র মোদীর বিরুদ্ধে মুখ, সেটা নিঃসন্দেহে মমতা বন্দ্যোপাধ্যায়। এতদিন ধরে কংগ্রেস করেছে, কংগ্রেস চালিয়েছে, কিন্তু কংগ্রেস তো সেই মতো রেখাপাত করতে পারেনি। হরিয়ানা বলো, এতে বলো, যে কোনো ইলেকশনগুলোতে রেখাপাত করতে পারেনি। এই ইন্ডিয়া অ্যালায়েন্স যেটা, ইন্ডিয়া অ্যালায়েন্সটাকে একটা লাইফ দিতে হবে। সেই লাইফ দিতে গেলে লড়াইয়ের মধ্যে রাখতে হবে, তার নেতৃত্ব দিতে হবে। সেই নেতৃত্বর মুখ আমি মনে করি মমতা বন্দ্যোপাধ্যায়। দিদিকে যে মুহূর্তে ইন্ডিয়া অ্যালায়েন্সে লিডার করবে না, গোটা ভারতবর্ষ কিন্তু মমতাময় হয়ে যাবে। আপনি বিশ্বাস করেন এটা বিশ্বাস করেন দিদি বিরোধী দলনেতা হচ্ছে? অফকোর্স 100% মানতে হবে। আর এটা ইগো ছেড়ে নরেন্দ্র মোদীকে যারা হাঁটাতে চায়, যদি সত্যি সিনসিয়ারলি হাঁটাতে চায়, একটা ইন্ডিয়া অ্যালায়েন্সের একটা নেতৃত্ব দেওয়ার লোক দরকার আছে, এবং সেই নেতৃত্ব দেওয়ার ক্ষমতা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের আছে, আর কারণ নেই। আমরা শুনলাম আমাদের সিনিয়র এডিটর শুভ্রাংশুকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে কি বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আমরা এর পাশাপাশি শোনানোর চেষ্টা করবো এই মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের পর আমাদের প্রতিনিধি কথা বলেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে, তিনি ঠিক কি বলছেন শুনবো। উনি 21 সালে ভোটে জেতার পরে কোভিডের সুযোগ, হায়েস্ট মুসলিম তোষণ, কাউন্টিং হলে লুট করে কিছু সিট আমাদের থেকে বেশি পেয়ে ক্ষমতায় এসেছেন। তারপরে তুমি বলেছিলেন বাংলা দখল হয়েছে, এবারে গোয়া দখল করতে যাব। এখানকার মায়েদের 1000 টাকা দেন, গোয়ার মায়েদের বলেছিলেন 5000 দেবেন। বড় একটা শূন্য নিয়ে এসেছেন। ত্রিপুরা দখল করতে গেছিলেন, নোটার থেকে কম ভোট নিয়ে এসেছেন। অতএব মমতা ব্যানার্জির স্বপ্ন সবসময় যে পূরণ হয় তা নয়। তিনি স্বপ্ন দেখতে পারেন, তার লোকেদের ধরে রাখার চেষ্টা করতে পারেন, কিন্তু বাস্তব খুব কঠিন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সব ইচ্ছা পূরণ হয়নি। ইন্ডিয়া জোট নয়, এটা ইন্ডি জোট। ওর পিন্ডি অনেক আগে চটকে গেছে। আপ কংগ্রেস একসঙ্গে লড়েছিল 7টা লোকসভাতেই বিজেপি। চওড়া হচ্ছে ইন্ডি জোটের শরিকদের মধ্যে ফাটল দিল্লিতে। আপের হারের পর ফের বেসুরো মমতা। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। আপনাকে রিপাবলিক বাংলায় স্বাগত জানাই। শুভঙ্কর বাবু, কি বলবেন? কংগ্রেসকে কার্যত তুলোধনা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুনুন, আপনাদেরকে একটা কথা বলি, দিল্লির নির্বাচনের পর যে রেজাল্ট এসছে তাতে অনেক রাজনৈতিক দলের হাড়ে কাঁপুনি ধরে গিয়েছে। যারা জিতেছে, যারা হেরেছে, কিংবা যারা একত্রিতভাবে কাউকে সমর্থন করেছে, সবার হাড়ে কাঁপুনি ধরে গেছে। কংগ্রেস মনে করছে যে এটাই কাম্য ছিল। বেশ, অসংখ্য ধন্যবাদ আপনাকে।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।